আমার জীবনের অর্ধেক সময় ওই রান্নাঘরেই কেটে গেল। আর এইদিকে কিছু মানুষ সব সময় বলে যাচ্ছে আমার মেজাজ নাকি খিটখিটে। আমার মেজাজ কেন খিটখিটে সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার সাথে সারাদিন থেকে যাও, তাহলেই বুঝতে পারবে কেন আমার মেজাজ এত পরিমাণে খিটখিটে হয়ে থাকে। 3টা ছোট বাচ্চাকে পালা সহজ কথা না। 3টা ছোট বাচ্চাকে পেলে সংসারটাকে সবকিছু ঠিকঠাক রেখে তারপর যখন নিজের জন্য সময় আর খুঁজে পাই না, ওই দিন শেষে আবার ওই সবার সাথেই আমাকে সময় কাটাতে হয়, সবার জন্য সময় কাটাতে হয়, সবার জন্য করতে হয়, তখন আমার মেজাজ খিটখিটে থাকবে না তো কি থাকবে? দিন শেষে শুনতে হয় তুমি অগোছালো, তুমি পারো না কোনো কিছু, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি এত অগোছালো কেন? তাহলে আমি কি করব? আমি অগোছালো কোথায়? আমি তো সারাদিন পুরো এক গোষ্ঠীকে গুছাতে গুছাতে নিজেই অগোছালো হয়ে গিয়েছি। পরিবারের 10টা মানুষ যখন ওই একটা মানুষের উপরে ডিপেন্ড হয়ে থাকে, একটা মানুষের সবকিছু করে দেওয়া হলে তারপরে তারা খেতে পারে, বসতে পারে, ঘুমাতে পারে, শুতে পারে, সবকিছু করতে পারে, সব গুছানো থাকতে হবে, তাহলে ওই মানুষটা কিভাবে নিজেকে গুছাবে? উচিত কথা আর সত্য কথার তো ভাত নাই ভাই। উচিত কথা আর সত্য কথা বললে মানুষের মুখের দিকে তাকানো যায় না, মানুষের ব্যবহার তাকানো যায় না, মানুষের ব্যবহার দেখলে তখন চোখ দিয়ে শুধু পানি ঝরে। যখন সবার কষ্টমাখা কথা শুনে আপনি কান্না করবেন তখন আবার এসে শোনাবে ঢং করছো না, ঢং দেখে আর বাঁচি না। তাই আপনাকে ওই চোখের পানিটা গোপনেই ফেলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? খুব ক্ষোভ থেকে প্রথম দিকের কথাগুলো বললাম। কেউ বুঝতেই পারে না ছোট বাচ্চা পালা কতটা কঠিন, একটা মানুষকে পালতে গেলে কতটা সময় ব্যয় করতে হয়। এই যে বাচ্চা আমার হলো, আমিই পারলাম, আমিই সবকিছু করছি, এই বাচ্চাটার পিছনে আমাকে 5-6 বছর সময় দিতে হবে তাকে প্রপারলি মেনটেন করে বড় করতে হলে। তার সবকিছু আমাকেই করতে হয়। তারপর আবার নিজের জন্য তো যা সময় ব্যয় করাই লাগে, তারপরে আরো তো অনেক কাজ আছে, তাই না? এই জিনিসটা কেউ বুঝতেই চায় না। মানুষ যতই চোখে দেখুক না কেন, যতক্ষণ না পর্যন্ত সেই কাজ নিজে নিজে করছে ততক্ষণ পর্যন্ত সেই কাজের মর্ম সে কখনোই বুঝতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মাথায় শুধু এই চিন্তায় ঘুরতে থাকে কিভাবে সংসারের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে করা যায়। নিজের ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, সংসারের কাজ কিন্তু করেই যাচ্ছি। এক বেলার জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু কোনো কাজ ফেলে রাখতে পারছি না। ফেলে রাখলেই দেখা যায় জমে যায়, আর জমে গেলে তো ওই আমাকেই করতে হবে। তাই তো আমি ভেবেচিন্তে নিজের কাজ নিজেই করি। একটা দিনের জন্য যদি অসুস্থ থাকি তবুও সমস্যা, ওই কাজগুলো সবাই ফেলেই রাখে। যখন সুস্থ হব তখন গাধার মতো সব খাটনি খেটে আবার সবকিছু আমি নিজেই পরিষ্কার করব। আজকে সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সকাল সকাল যে ঘরের কাজগুলো আছে সেই কাজে লেগে পড়েছি। সকালবেলা আমার নাস্তা খেতে ভালো লাগে না, কেন ভালো লাগে না আমি জানি না, কিন্তু ওই যে কাজের প্রেসারে আমি খাওয়া দাওয়ার কথাও ভুলে যাই। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, তাই ভাবলাম ঘরটাকে একটু পরিপূর্ণভাবে পরিষ্কার করি। কোনাকাছি যা আছে সেখান থেকে ময়লা টয়লা বের করে একটু ঝাড়া পোছা দিয়ে নিই। সেই মোতাবেকই ঘরের কোনা কাঞ্চিতে যত ময়লা টয়লা ছিল সেগুলোকে খুঁজে খুঁজে বের করে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার থাকলে কিন্তু আমার অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে গেল। আরো অর্ধেক কাজ যেটা আছে সেটা হচ্ছে রান্নাঘরের কাজ, যা সারাদিনও শেষ করা যায় না। কি রান্না করব, কি খেলে বাচ্চারা পছন্দ করবে, কোনটা পছন্দ করবে না, কিভাবে তাদের মুখে রুচি ফিরিয়ে আনা যায়, রুচি মোতাবেক কিভাবে রান্না করা যায়, এগুলো চিন্তা করতে করতেই তো আমার সারাটা দিন পার হয়ে যায়। মেয়েদের চুল পেকে যায় কেন জানেন? সংসারের চিন্তা করতে করতে। যদি সংসারের এত গভীর গভীর চিন্তাগুলো না থাকতো তাহলে হয়তো মেয়েদের চুল এত তাড়াতাড়ি পাকতো না, আর তাড়াতাড়ি বলি রেখাও পড়তো না, বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যেত না। সকালবেলা একবার নাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এটা সকালের পরপরই বলা যায় 11টা 11:30টার দিকে বাচ্চারা আবদার করছিল যে কিছু একটা নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। তো ওদেরকে আমি কি নাস্তা তৈরি দিব সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে আগের দিন রাতের বেলায় আমি পাউরুটি নিয়ে এসেছিলাম, তো এই পাউরুটিগুলো দিয়ে ওদেরকে ডিম টোস্ট করে দিচ্ছিলাম। এভাবে ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এভাবে খেলে খুবই মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে। প্রথমে ভেবেছিলাম শুধু বড় ছেলের জন্য করে দিই, পরে আবার দেখি যে মেজো ছেলে ছোট ছেলে ওরাও আছে, ওরা আবার কার কাছে চাইবে, তো ওদের জন্য করে দিচ্ছিলাম। লাস্টে আবার ভাবলাম যে শুধু ওদেরকে জন্য করে দিব, আমি নিজে আবার কার দিকে তাকিয়ে থাকবো, তো নিজের জন্যও করে নিলাম। সাংসারিক একটা ব্যাপার হচ্ছে সবসময় শুধু অন্যের জন্য করলে হয় না, নিজের জন্যও করতে হবে, কারণ আপনার জন্য কেউ করে দেওয়ার থাকবে না। ওদেরকে আমি আসলে ডিম টোস্ট করে দিয়েছিলাম হচ্ছে চিনি দিয়ে, আর আমি নিজের জন্য এখানে লবণ দিয়ে করে নিলাম। আমি অবশ্য চিনিটা খেতে অত ভালো লাগে না, তো আমি আমার মতো করে নিলাম। আমারটা আমি একটু ডিফারেন্টই তৈরি করে নিছি। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে? আমার বাচ্চাদের জন্য যেটা করেছি সেটা না, আমি আমার নিজের জন্য যেটা করেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো নাস্তাটাকে রেডি করে নিয়ে এখানে আমি সস নিয়ে নিলাম, যেহেতু আমারটা হচ্ছে লবণ দিয়ে করা, আমি ওখানে যেহেতু সুগার দেইনি, তো সস দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর তো আমার সাথে আমার ছোট বাচ্চাটাও বসে পড়েছে, আর তার কাজ হচ্ছে খায় কম নষ্ট করে বেশি, কি আর করা। তারপরও হাতে না দিলে দেখা যাবে যে খাওয়া শিখবে না, বা সবার সাথে বসে খেতে হবে এই ব্যাপারটা শিখবে না। এই কারণে কিন্তু তার সাথে খাবার শেয়ার করে নিয়েছি। যাই খায় অল্প স্বল্প, যাই খাবে খাবে তো, এবং শিখবে, এটাই হচ্ছে বড় কথা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে, আজকে একটা কাজ করি, মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করি। আজকে আবার আমাদের ক্ষেতের ধান কাটার দিন, তো আজকে যেহেতু 2-3 জন কামলা নিয়েছি, কামলা বলি আমাদের এখানে আঞ্চলিক ভাষায়, তো আপনারা কে কি বলেন সেটা বলে দিয়েন। আমরা এখানে কামলাই বলি। তো নিয়েছি, তো ওনাদেরকে আবার দেখা গেছে 2 বেলা খাবার দিতে হবে, চুক্তিতে কাজ দিয়ে দিয়েছে আর কি। তো ওনাদের জন্য সহ কিন্তু রান্না করে নিচ্ছে, আমরা নিজেরাও খাবো, ওনারাও খাবে। তো এই কারণে একটু বেশি করে মাছ রান্না করতে হচ্ছে, বেশি করে সবজি টবজি দিয়ে রান্না করছি। তো এখানে মাছ রান্না করার জন্য যা যা প্রসেস করা লাগে সেটাই করে নিচ্ছে। আপনারা তো সবাই জানেন কিভাবে মাছ রান্না করতে হয়। আজকে আমি মাছটাকে ভেজে রান্না করব না, ভেজে রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। তো ভাবলাম যে এখানে কষিয়ে রান্না করি, যেহেতু তাজা মাছ, তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগে। দুইভাবেই মজা লাগে, দুইভাবে দুই রকম স্বাদ লাগে, কিন্তু দুইটাই বেস্ট। তবে কষিয়ে রান্না করতে গেলে কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো আগে কষিয়ে নিতে হয়, যতক্ষণ না পর্যন্ত তেল পুরোপুরি উপরে ভেসে আসে। আর এখানে কষিয়ে রান্না করতে গেলে তেলটাও একটু পরিমাণে বেশি লাগে। আমার যখন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে রান্না করার জন্য। মাছটাকে আমি আগে 10 মিনিট কষিয়ে নিব, যাতে করে মাছের গন্ধটাও চলে যায়, আর সেই সাথে মশলার ফ্লেভারটাও ঢুকে পড়ে মাছের মধ্যে। তো সেই জন্য আমি সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিলাম 10 মিনিটের মতো। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে এখন উঠিয়ে রেখে দিচ্ছি। আর নিচে যে মশলাটা থাকবে, এই মশলাটা দিয়ে কি করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আগে মাছগুলোকে উঠিয়ে নেই। সবগুলি মাছই আমি একে একে তুলে নিয়েছি। এখন যে মশলাগুলো রইলো, এই মশলাগুলোর মধ্যে কিন্তু আমি সবজিটাকে দিয়ে দিব কষানোর জন্য। এই মশলা দিয়ে সবজিটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিব। মাছ কষানোটা এত বেশি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। তো আমার এদিকে মশলার সাথে সাথে কিন্তু সবজিও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিব, তারপরে কিন্তু মাছ দিব। তার আগে মাছ দিব না, কারণ এর আগে যদি মাছ দিয়ে দিই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাছ যেহেতু কষিয়ে নিয়েছি, মোটামুটি রান্না করে নিয়েছি, তাই আগে ভাগে মাছ না দিলেও চলবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলোও সিদ্ধ হবে, আবার অনেকটু সময় সিদ্ধ করতে গেলে ঝোলের পরিমাণও কিন্তু কমে আসবে। তাই এই যে এখন ঢেকে দিব। পানি তো বেশ সুন্দর করে বলক চলে আসছে। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। এখন শুধু ঝোলটা মোটামুটি শুকিয়ে আসার পালা। আর এখন মাছগুলো দেওয়ার কারণ হচ্ছে মাছের গায়ে যে মশলাগুলো আছে, এই মশলাগুলো কিন্তু ঝোলের সাথে পরিপূর্ণভাবে মিশে যাবে। এতে করে মাছের স্বাদ ঘ্রাণ দুইটাই অনেকাংশে বেড়ে যাবে। তো আমি এই ফাঁকে মাছগুলোকে উল্টে পাল্টেও দিব, যাতে মাছের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো যেন ঝোলের মধ্যে চলে যায়। এখন আমি আবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে। এখন আর আমি নাড়াচাড়া করব না, শুধু মাঝে মাঝে পাতিলটা কিভাবে নেড়ে দিব, পাতিল ধরিয়ে আর কি ঝাঁকিয়ে দিব। এখন নাড়তে গেলে দেখা গেল যে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছ রান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সবশেষে আমি এখানে ভাত বসিয়ে দিলাম, গরম গরম ভাত খাওয়া হবে। তো ভাতটা আগে রান্না করলে ঠান্ডা হয়ে যেত, যেহেতু শীতের দিন তাই একটু পরে ভাতটা বসালাম। ভাত চুলায় হতে থাক, হতে হতে তো আমার অন্যান্য কাজও হয়ে যাবে। তো আপনাদের সাথে কিন্তু আজকে আমি আমার পুরোপুরি ব্লগটাকে শেয়ার করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ এখানে বিদায় নিয়েছি, আল্লাহ হাফিজ।